হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? তো যারা বাইরে গেছে সবাইকে আসতে বলেন। ওকে, সো যেটা করছিলাম আমরা, যে আমরা একটু সিনট্যাক্স নিয়ে আলোচনা করতেছিলাম, যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা আসলে কিভাবে কাজ করে, বা জাভাস্ক্রিপ্টে আমরা আসলে কিভাবে লিখি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো যেটা বলছিলাম যে সিনট্যাক্স কি, সিনট্যাক্স হচ্ছে আপনার এমন একটা ব্যাপার যেটা হচ্ছে আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছু কীভাবে লিখতে হয় এটা আসলে আমরা আইডিয়াটা নেই হচ্ছে সিনট্যাক্সের মাধ্যমে, মানে কোনো লেখার যে নিয়ম, লেখার যে রুলসটা, সেটাকে আমরা বলি আসলে সিনট্যাক্স। তো জাভাস্ক্রিপ্টে এই রুলস আছে। তো জাভাস্ক্রিপ্টে কোনো কিছু প্রিন্ট বা কোনো কিছু রেজাল্ট দেখতে হলে, কোনো কিছু লেখা দেখতে হলে কীভাবে লেখাটা আমরা প্রিন্ট করি, সেটা হচ্ছে লিখতে হয় হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এই কথাটার মাধ্যমে আমরা আসলে জাভাস্ক্রিপ্টে প্রিন্ট দিই, ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট লিখে দেন এর ভিতরে আমরা যেটাই লিখবো না কেন সেটাই আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু আমরা এটা যখন আমরা নর্মালি কোনো কিছু লিখছিলাম তখন কিন্তু আসছিল না, তাই না? যখনই আমরা কী করছিলাম, এখানে আমরা যদি কোনো কিছু লিখছিলাম, যে হাবিজাবি কিছু একটা লিখছিলাম, সেটা কিন্তু আসছিল না, সেটা আসছিল না। সেটা আসছে কীভাবে? এটা আসতেছে হচ্ছে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট দেন ভিতরে একটা কিছু লিখছি, সেটাই কি হচ্ছে এখন আমরা রেজাল্ট হিসেবে বা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি। তার মানে কোনো কিছু লিখতে হলে আমাদের ডকুমেন্ট ডট রাইট কথাটা লিখতে হবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের রুলস এক নম্বর এক। দেন এখন এই কথাটা যদি আমি এখানে লিখি তাহলে কী হবে বলেন তো? ওটা তো স্ক্রিপ্টের ভিতরে নাই স্যার। পুরো লেখাটাই আসবে। পুরা লেখাটাই আছে, রাইট, পুরা লেখাটাই এখানে শো করবে, পুরো লেখাটাই শো করতেছে। আবার তারপরে হচ্ছে পরেরটা দেখাচ্ছে, মানে যেটা জাভাস্ক্রিপ্ট, তার মানে কি এটা তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার কোনো ক্ষমতা নাই, ও আপনি যা লিখবেন তাই হচ্ছে ওখানে শো করবে। তো তার মানে এই কথাটা আসলে কোথায়, আমাদের এখানেই লিখতে হবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করতে পারি। এটার ভিতরে আপনি চাইলে ট্যাগও দিতে পারেন। এখন এর ভিতরে যদি আপনি ট্যাগ, কোনো একটা ট্যাগ লেখেন, যেমন সাপোজ H1 ট্যাগের ভিতরে যদি আমি লিখি H1, ঠিক আছে? তার মানে কোথায় লিখলাম জিনিসটাকে, H1 ট্যাগটাকে লিখলাম কোথায়, ডকুমেন্ট ডট রাইটের ভিতরে। তাহলে আমার আউটপুটটা H1 যেভাবে দেখাচ্ছে ওভাবেই শো করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইটের ভিতরে আমি যে ট্যাগও লিখি সেটাও আমার কি কাজ করবে, কিসের মাধ্যমে, এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে? আরও কিছু লেখার সিস্টেম আছে জাভাস্ক্রিপ্টে। আপনি ডকুমেন্ট ডট রাইট লিখতে পারেন, আপনি চাইলে হচ্ছে এই করতে পারেন, আপনি ইয়ার মাধ্যমে লিখতে পারেন, কিসের মাধ্যমে, আমরা হচ্ছে কোনো একটা অ্যালার্ট বক্সের মাধ্যমে লিখতে পারি, অ্যালার্ট, দিস ইজ অ্যালার্ট, ঠিক আছে? অ্যালার্ট, সো অ্যালার্ট এখানে লিখলাম কি দিস ইজ এন, আবার খেয়াল করে রাখেন আমি কিন্তু সেমিকোলন দিচ্ছি প্রতিটা ওয়ার্ডের, প্রতিটা সেন্টেন্সে লেখার পরে। তার মানে সেমিকোলনটা ইম্পর্টেন্ট, এই সেমিকোলন ছাড়া কিন্তু আসলে আমরা কোনো কিছু লিখব না। সো প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সিনট্যাক্স শেষ আমি সেমিকোলন ইউজ করতেছি। আবার অ্যালার্ট, অ্যালার্ট লেখার পরে দিস ইজ ইন অ্যালার্ট এই কথাটা দিলাম। অ্যালার্ট হচ্ছে কি, এটা একটা ফাংশন, এগুলোকে বলে একটা ফাংশন, হচ্ছে বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? ফাংশন আমরা পরে আমরা শিখবো আসলে ফাংশন কি। তারপরে এখানে আমরা লিখতেছি অ্যালার্ট, অ্যালার্ট লেখার পরে আমি যদি এবার পেস্ট রিলোড দিই তাহলে দেখবেন যে দিস ইজ ইন অ্যালার্ট এরকম একটা পপ আপ আসতেছে, অ্যালার্ট বক্স আসতেছে। এটা এখানে এরকম আসতেছে ব্রাউজার ভেদে,
এখন যদি এইটাকে আমি একটা অন্য ব্রাউজার রান দিই, ঠিক আছে, এটাকে যদি আমি ক্রোমে রান দিই, ক্রোমে অ্যালার্টটা কীভাবে দেখায়? ক্রোমে অ্যালার্টটা দেখাবে হচ্ছে দি স্পেসেস, এরকম কিছু একটা আমরা দেখি, পাই না? এরকম কোনো নোটিফিকেশন পাই? বলেন তো। হ্যাঁ, আমরা এই টাইপের অনেক কিছু দেখতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখা যায়, বিভিন্ন সাইটে গেলে দেখা যায়, এই ধরনের কিছু দেখায়, ঠিক আছে। তো তার মানে কি, ব্রাউজারের একটা অ্যাক্টিভিটি সে ট্রিগার করতেছে, এই অ্যালার্ট ফাংশনটা কি করতেছে? ব্রাউজারের একটা অ্যাক্টিভিটিকে সে ট্রিগার করতেছে, ঠিক আছে, অ্যালার্ট বক্সটাকে নিয়ে আসতেছে। তার মানে জাভাস্ক্রিপ্ট ব্রাউজার হ্যান্ডেল করতে পারে, ব্রাউজার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। এই জন্য জাভাস্ক্রিপ্টের দুই রকম জিনিস আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেল ডম, ব্রাউজার অবজেক্ট মডেল বম, এরকম জিনিসপত্র আছে। সো ব্রাউজারকে হ্যান্ডেল করতে পারে জাভাস্ক্রিপ্ট। সো এই যে অ্যালার্ট বক্সটা যে ওপেন হচ্ছে, অ্যালার্ট বক্সটা এটা হচ্ছে এটার মাধ্যমে, অ্যালার্ট এই ফাংশনটার মাধ্যমে, ঠিক আছে। আরও কিছু লেখা যায়, আরোভাবে প্রিন্ট করা যায়, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, এই কথাটা দিলাম, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, হ্যালো ফ্রম জেএস। সো এটা যদি এবার রান দিই, এখানে আসতেছে, লেখাটা কিন্তু আসতেছে না, আসবে কোথায়? সেটা আসবে হচ্ছে কনসোলে। কনসোল বলতে প্রতিটা ব্রাউজারে কনসোল আছে, ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে আমরা ইন্সপেক্টর চিনি, আমরা ইন্সপেক্টর ধরে অনেক কাজ করে থাকি, তাই না? আমরা এতদিন অনেক কাজ করছি ইন্সপেক্টর ধরে ধরে। এখানে দেখবেন ডান পাশেই কনসোল নামে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, কনসোল। তো কনসোলে যদি যান, কনসোলে এই যে দেখেন কি বলছে, হ্যালো ফ্রম জেএস, এই কথাটা দিচ্ছে, ঠিক আছে। এটা কোত্থেকে দিচ্ছে? এই যে এখানে, তার মানে এই যে এখানে আমি লিখছি হ্যালো ফ্রম জেএস, তার মানে আমি ব্রাউজারের কনসোলে কী করলাম, এই আউটপুটটা পাঠিয়ে দিলাম। সব ব্রাউজারে দেখাবে, এই ব্রাউজারও দেখাবে। আপনি যদি ওপেন করেন, দেওয়ার পরে ইন্সপেক্ট, এই দেখেন কনসোল আছে, হ্যালো ফ্রম জেএস। সো তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কনসোল, মানে যে ব্রাউজারে যে কনসোল আছে, এই কনসোলেও আমি কী করতে পারতেছি, এটা দিতে পারতেছি। কনসোলে আপনি চাইলে কোডিংও করতে পারেন, ঠিক আছে। কনসোলে আপনি বলেন অ্যালার্ট, অ্যালার্ট হ্যালো দিয়ে যদি আমি ইন্টার দিই, ওই দেখেন চলে আসছে, ঠিক আছে। তার মানে আপনি ডিরেক্ট এখানে এসে কোনো একটা কিছু মেসেজ দিতেও পারতেছেন, এখানেই আপনি কোডিং করতে পারবেন কনসোলের ভিতরে, ঠিক আছে। সো হচ্ছে কনসোল। কনসোলে বেসিক্যালি কাজ থাকে এটার। কনসোলে বেসিক্যালি কাজ হচ্ছে, ধরেন আপনার বিভিন্ন ধরনের কোনো একটা প্রবলেম আছে, কোনো একটা এরর আছে, ঠিক আছে, কোনো একটা এরর বা ভুল হয়েছে কোনো কিছু একটা। সাপোজ আমি এখানে কিছু একটা লিখে দিলাম, হাবিজাবি একটা কিছু লিখে দিলাম, লিখে দেখবেন যে আপনার ব্রাউজারে সব চলে গেছে, নাই হয়ে গেছে, ঠিক আছে, নাই হয়ে গেছে, বোঝা যাচ্ছে না আসলে কী ভুল হয়েছে। তো ভুলটাই যে কোথায়, এই যে কনসোলে দেখা যাচ্ছে আনকোট রেফারেন্স এরর, জিএসজি ইজ নট ডিফাইন, মানে এই যে লেখাটা ইজ নট ডিফাইন। তো এতক্ষণ আমরা কী দেখছি, এরকম দেখছি, ঠিক আছে। বাট এটার একটা ভুলও তো আছে, তাই না? প্রতিটা ল্যাঙ্গুয়েজে কোনো ভুল হলে সেটা আমাদেরকে ভুল এররটা দেখাবে, ঠিক আছে, এররটা আমাদের শো করবে, ঠিক আছে। ওই এররটা কোথায় শো করে জাভাস্ক্রিপ্টে? এই কনসোলে যে আমরা এররটা দেখতে পারি যে কী ভুল হয়েছে এইগুলো। আচ্ছা, এখানে আমি ভুলে এরকম জিএসজি লিখে ফেলছি, ঠিক আছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের ডাটা, কনসোলে আরও কাজ আছে, কনসোলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টেস্টিংয়ের ক্ষেত্রে কনসোলটা আসে, ঠিক আছে, বা কাজ করা হয়, আচ্ছা, এগুলো পরবর্তী জিনিস। জি, কনসোলে তাহলে স্যার শুধুমাত্র জাভাস্ক্রিপ্টেরই ভুলগুলো দেখাবে? জাভাস্ক্রিপ্টের ভুলগুলোই দেখাবে, শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ভুলগুলো কনসোল ডিটেক্ট করতে পারে এবং ভুলগুলো বের করতে পারবে, ঠিক আছে। প্রতিটা সাইটে, যে কোনো একটা সাইটে যান, যে কোনো একটা সাইটে যে আপনি ধরেন আপনি গেলেন, হচ্ছে কোথায়, আপনি এলডিপি সাইটে গেলেন, দেখবেন যে কিছু না কিছু দেখাবে কনসোলে গেলে। আমি ইন্সপেক্ট করি কনসোল, দেখছেন এই কত কিছু দেখাচ্ছে, এগুলো এরর আছে আর কি, অনেক ধরনের ভুল টুল আছে, এই ভুলগুলো আর কি শো করতেছে এই সাইটে কী কী, মানে ভুল না, ভুল হলে লাল দেখাবে, এগুলো ওয়ার্নিং শো করতেছে আর কি।
তো এই ওয়ার্নিংগুলো ইগনোর করা যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। সো এই ধরনের ব্যাপারগুলো আমরা কী করতে পারতেছি, জাভাস্ক্রিপ্ট থেকে হ্যান্ডেল করতে পারতেছি, ঠিক আছে। আরও অনেক সিস্টেম আছে বলতে, ধরেন আমি এখানে h1 ট্যাগ নিলাম বা h2 একটা ট্যাগ নিলাম, ঠিক আছে। h2 একটা ট্যাগ নেওয়ার পরে এখন এই h2-র ভিতরে আমি কিছু লিখি নাই, কিছু লিখলাম না, দরকার নেই লেখার, আমি লিখবো না। তো আমি এখানে কী করবো, একটা আইডি দিব। আমরা জানি আইডি অথবা ক্লাস দিয়ে আমরা কী করতে পারি, বিভিন্ন জিনিসপত্রকে তার একটা পরিচয় দিতে পারি, আইডেন্টিটি দিতে পারি। সে আইডি দিয়ে আমরা দিই, অনেক সময় অনেক দিয়ে আসছি আমরা এর আগে বিভিন্ন কাজ করতে যাবো। সো আইডিতে সাপোজ আমি লিখলাম যে হেড 1 বা হেড 2, এরকম যেটা লিখলাম, একটা আইডির নাম দিলাম। সো এই জিনিসগুলো আমরা জানি আসলে আইডি দিয়ে কী হয়, ক্লাস দিয়ে কী হয়। সো ওইটা তো সিএসএস এর ক্ষেত্রে জানতাম, বাট এখন আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতেছি। সো এই যে আইডি ধরে আমরা কাজ করব, ঠিক আছে। হেড 2 আইডি নাম কি, হেড 2। আমরা অনেক সময় আমরা যখন এই বুটস্ট্র্যাপের কাজগুলো করছিলাম, যেখানে স্লাইড রিলেটেড যখন কাজ ছিল, ওই সময় দেখবেন যে যখনই জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো কাজ ছিল তখনই আমরা আইডি ইউজ করছিলাম, তাই না। আইডি মাই কোলাপস টোলাপস হাবিজাবি বহুত কিছু ইউজ করছিলাম। সো এই যে ইউজ করছিলাম, সো এগুলো আসলে কিভাবে কাজ করতেছে বা কিভাবে কাজ করবে। সে যেমন এই যে আইডি হেড 2 নেওয়ার ফলে এখন এই আইডিকে আমরা এখানে ধরবো, কীভাবে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। খেয়াল করেন আমি লিখছি কীভাবে, দেখার সিস্টেমটা কি, গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। সো এখানে আমরা কিন্তু পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড একসাথে এক করে দিছি, তাই না, এক করে দিচ্ছি, কোনো স্পেস না কিছু না। এইটা এইভাবেই লিখতে হবে আপনাকে, এটা কিন্তু আপনি এখানে স্পেস দিলেন, এভাবে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। সো আপনাকে এভাবেই লিখতে হবে, এটা হচ্ছে সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টের। সিনট্যাক্সের বাইরে আমরা কিছু করতে পারবো না। তো এখানে কী বলা আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এই লেখার একটা নিয়ম, এই লেখার একটা নাম আছে। আমরা নর্মালি কী করি, যখন কিছু লিখি তখন কী করি, সব হয়তো ছোটো হাতের দেই, তাই না, অথবা প্রথমটা বড় হাতের দেই, বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, এভাবে বড় হাতের দেই, তাই না। এগুলো কি, এটা হচ্ছে সবগুলা লোয়ার কেস। আবার যদি সবগুলো বড় হাতে দিতাম তাহলে সবগুলো আপার কেস হতো। এটাকে কী বলে, এটা বলে ক্যাপিটালাইজ, মানে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে কি ক্যাপিটাল, তাই না। সেটাকে বলে ক্যাপিটালাইজ। আর যখনই আপনি এই ধরনের কিছু দেখবেন যে প্রথমটা হচ্ছে ছোটো হাতে, দেন পরেগুলো বড় হাতের দিয়ে শুরু হচ্ছে, এগুলোকে বলতেছে ক্যামেল কেস, ঠিক আছে। ক্যামেল কেস রাইটিং বলতেছে, হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। তো এটাকে বলছে ক্যামেল কেস। তো যাই হোক, গেট এলিমেন্ট বাই আইডি, আইডিতে এসে কী করবো, আমরা এই যে হেড 2 আছে, হেড 2কে ধরবো। এখানে এই কথাটা দিয়েই আমরা বুঝতে পারতেছি গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে এখানে আমার আইডিকে ধরতে হবে, তাই না। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন আইডিকে ধরতে হবে। আইডিকে ধরে দেন এখানে এসে বলতে হবে ইনার HTML অথবা ইনার টেক্সট, একটা কথা লিখবো। লেখার পরে এখানে এসে বললাম যে হ্যালো একটা কথা লিখে দিলাম, ঠিক আছে। সো কী করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আগে আইডিকে ধরলাম, দেন এরপরে এসে বলে দিলাম কি ইনার HTML, ঠিক আছে। এটা একটা অ্যাকশন আমরা ডিফাইন করলাম। কী হবে, ইনার HTML-এ কী হবে, হ্যালো ফ্রম স্ক্রিপ্ট, এই লেখাটা যাবে। তার মানে এই লেখাটা এখন কোথায় যাবে, এই জায়গাটায় বসে পড়বে। এই লেখাটা এখন এই জায়গাটায় বসে পড়বে, এর ভিতরে বসে পড়বে। কারণ কি, আমরা আইডি ঠিক করে দিচ্ছি, এই আইডির ভিতরে ইনার HTML-এ এই লেখাটা এখানে বসে পড়বে। সো আমরা যদি একটু চেক করি, হ্যালো ফ্রম স্ক্রিপ্ট একটা H2 ট্যাগের ভিতরে আসছে। আপনি যদি ইন্সপেক্ট করেন
এই যে দেখেন h2 id head to hello from script, মনে হচ্ছে এখানে এসে দেখে মনে হচ্ছে যে আমরা কি করছি, এর ভিতরেই আসলে কি করছি, লিখে দিছি। আসলে কিন্তু তা না, আমরা কি এর ভিতরে লিখছি, আমরা কিন্তু স্ক্রিপ্টের ভিতরে লিখে এই লেখাটা এখন এইখানে রিপ্লেস হয়ে গেছে। আপনি হচ্ছে ইয়া করেন, পেজ ইনফো দেন বা পেজ সোর্স দেখেন, এই যে এখানে এসে h2 আর এখান থেকে আসছে হ্যালো ফ্রম স্ক্রিপ্ট, ঠিক আছে। বাট নর্মালি আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লেখাটা এখানে যে রিপ্লেস হয়ে যাচ্ছে। এটা দুইভাবে করতে পারি, ইনার HTML অথবা ইনার টেক্সট, একটুভাবে লিখলেই হয় ইনার টেক্সট। ইনার টেক্সট এই কথাটা লিখলেই হয়, ঠিক আছে। হ্যালো ফ্রম স্ক্রিপ্ট, সো ইনার টেক্সট অথবা ইনার HTML একটা কথা লিখলেই হয়, দেন হ্যালো ফ্রম স্ক্রিপ্ট লেখাটা কোথায় এখানে চলে যাবে। এখানে যদি কিছু লেখা থাকতো, যে এখানে বলতাম যে HTML ঠিক আছে, HTML একটা কথা আছে, লেখা আছে অলরেডি, এখন কি করতেছি এর ভিতরে আবার কি দিলাম হ্যালো ফ্রম স্ক্রিপ্ট, তাহলে কী হবে, কোনটা দেখাবে? হ্যাঁ, এখন যদি আমি চেক করি, ওই দেখেন HTML অ্যালার্টটা অফ করে দিচ্ছি, হ্যালো ফ্রম স্ক্রিপ্ট অ্যালার্টটা আমি যদি এমনি অফ করে দিই, জাভাস্ক্রিপ্টে কমেন্টিংটা খেয়াল করে দেখছেন, ডাবল স্ল্যাশ, আমরা যে স্ল্যাশ ইউজ করি, ডাবল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে, এই যে স্ল্যাশ স্ল্যাশ, তাহলে কি কমেন্ট হয়ে গেল। সো এটা কমেন্ট একটু ইজি। সো এইভাবে অ্যালার্টটা অফ করে দিলাম। এই যে এখন যদি খেয়াল করেন, এই দেখেন যতবার রিলোড দিই না কেন ওই HTML লেখাটা কি আসতেছে, কোনোভাবেই সেটা শো করতেছে না। কী শো করতেছে, এটা কীভাবে HTML শো করবে? ওইটা তো একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, ওটা কোনো নিজস্ব পাওয়ার আছে? এটা কোনো ক্ষমতাই নেই, বাট এটা তো অনেক ক্ষমতা, এটা জাভাস্ক্রিপ্ট, তাই না? এটা একটা নিজস্ব একটা পাওয়ার আছে। সো এই পাওয়ার খাটায় সে কিন্তু ওখানে চলে গেছে। HTMLটা কোনোভাবেই এখানে কোনোদিনও শো করবে না। যদি আপনি এটা অফ করে দেন তখনই শো করবে, ঠিক আছে। আপনি এটা অফ করে দেন, তাহলে আবার HTMLটা শো করবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। সো জাভাস্ক্রিপ্টে অনেকগুলো সিনট্যাক্স আছে, অনেক রকমভাবে করতে পারি। কীভাবে? ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা কোনো কিছু লিখতে হলে লিখতে পারি, দেন অ্যালার্টের মাধ্যমে আমরা কোনো কিছু চাইলে লিখতে পারি, কনসোলের মাধ্যমে আমরা হচ্ছে কনসোলের ভিতর পাঠাইতে পারি, অথবা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন হচ্ছে কি আইডির নামটা দিলাম, দিয়ে ভিতরে বলে দিলাম ইনার টেক্সট, ইনার টেক্সটে হ্যালো ফ্রম স্ক্রিপ্ট, এটা শো করতেছে। সো এইভাবে আমরা একটা জাভাস্ক্রিপ্টের যে কোডিং স্ট্যান্ডার্ড আছে এটা আস্তে আস্তে বুঝতে পারতেছি, ঠিক আছে। এভাবে করে আমরা আসলে কী করি বুঝতে পারি বা কাজ করতে পারি, ওকে। সো জাভাস্ক্রিপ্টের একদম বেসিক যে কথাবার্তা আছে। এখন আরও কিছু জিনিস আমাদের আস্তে আস্তে বুঝতে হবে, যেহেতু আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু জিনিস থাকে যেগুলো আসলে আমাদের আসলে আস্তে আস্তে বুঝতে হবে বা জানতে হবে, আসলে কী কী জিনিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন যে বিষয়গুলো আছে লাগে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমাদের লাগবে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী জিনিস লাগতে পারে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগবে হচ্ছে আপনার ভেরিয়েবল নামের একটা কথা আছে, এই জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে। ভেরিয়েবল জিনিসটা আসলে কী বা এটা দ্বারা কী বোঝাচ্ছে, ঠিক আছে। ভেরিয়েবল এই কথাটাতে আসলে কী বোঝায়, ঠিক আছে। ভেরিয়েবল দিয়ে আসলে কী বোঝায়? ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আমরা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করি। ভেরিয়েবল এই কথাটার মানেটা কি আগে এটা বুঝতে হবে, ঠিক আছে। ভেরিয়েবল এই কথার মানেটা কি এটা বলতেছে, ভেরিয়েবল, ঠিক আছে। নন কনসিস্টেন্স অফ হ্যাভিং ফিক্সড প্যাটার্ন, লায়াবল টু চেঞ্জ, এবল টু চেঞ্জ অর অ্যাডাপ্টেড, হ্যাঁ, এলিমেন্ট, ফিচার অর ফ্যাক্টর দ্যাট লায়াবল টু ভেরি অর চেঞ্জ। মানে তিনটা কথাতে চেঞ্জ কথাটা দেখতেছি, চেঞ্জ অর অ্যাডাপ্টেড মানে এমন একটা জিনিস যেটা আসলে পরবর্তী চেঞ্জ হবে বা পরিবর্তিত হবে, ঠিক আছে, ঠিক আছে। ভেরিয়েবল এমন একটা জিনিস যেটা পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হবে। আমরা অলরেডি
ম্যাথ যারা করছি, ম্যাথ এই জিনিসটা, এটা টার্মসটা আমরা পাইছি না? ভেরিয়েবল কখনো শুনছেন? ম্যাথ করতে যেয়ে আমরা কিন্তু ভেরিয়েবল জিনিসটা জানি। যেমন হচ্ছে বাংলা ম্যাথে আমরা কি বলে থাকি, ধরি এক্স ইকুয়ালস টু ওয়াই, বা এক্স ইকুয়ালস টু 10, এক্স ইকুয়ালস টু অমুক, ধরি কথাটা বলে দেন আমরা বলছি না যে এক্স ইকুয়ালস টু অমুক, একটা ধরে নিছি একটা সংখ্যা। কখনো এরকম কিছু শিখছি কিনা বা জানি কিনা, তাই না? চলো করছিলাম, হ্যাঁ, চলো, ওইটাই কি, চলো যে আমরা কি করি, ধরে নিই একটা কিছু, ধরে নিই যে এক্স অমুক, এক্স ইকুয়ালস টু অমুক, তারপরে ওই এক্সটাকে আমরা বিভিন্নভাবে ইউজ করে ওইটার রেজাল্টটা পরবর্তীতে বের করে দিছিলাম, তাই না? সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে ওইটাই, মানে ভেরিয়েবল হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা আসলে পরিবর্তনশীল, এবং এটা চলক, ওই যেটা, এটা হচ্ছে আপনার কোন একটা জিনিস আছে যেটাকে আপনি হচ্ছে ধরতে চাচ্ছেন, বা যেটা হচ্ছে আপনি কী করতে চাচ্ছেন, ধরে ওইটাকে বিভিন্ন জায়গায় ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে? ভেরিয়েবল ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী বলতেছে, there is a value that can change depending on conditions or information passed to the program. এটা একটা ভ্যালু, ঠিক আছে? এটা একটা ভ্যালু মানে হচ্ছে কি, একটা যে কোনো ধরনের ভ্যালু যেটা কি হয়, চেঞ্জ হতে পারে, বিভিন্ন ধরনের চেঞ্জ হতে পারে যে কোনো কন্ডিশন এবং ইনফরমেশন এর মাধ্যমে, ঠিক আছে? সো এটা হচ্ছে ভেরিয়েবল। সো আমরা যেমন হচ্ছে বললাম যে ধরি, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরি এক্স মোস্ট অমুক, ওয়াই ইকুয়ালস টু অমুক। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আমরা ভেরিয়েবলটা কীভাবে ডিক্লেয়ার করতে পারি। সো এখানে জাভাস্ক্রিপ্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কীভাবে ধরে, ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, VAR একটা কথা আছে, VAR এর মাধ্যমে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? VAR অথবা LET, ঠিক আছে, অথবা CONST, কনস্ট, কয়েকটা ওয়ার্ডের মাধ্যমে আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? VAR, LET অথবা কনস্ট একটা ইউজ করলেই হয়, ঠিক আছে? সো VAR এখানে বললাম কি, ভেরিয়েবল, VAR দিয়ে আমরা বোঝাচ্ছি কি, এটা একটা ভেরিয়েবল, ধরলাম এক্স এর মান হচ্ছে 10, তার মানে এই যে ভেরিয়েবল এক্স এর মান বললাম কি 10, তা ধরে নিলাম যে এক্স এর মান হচ্ছে কত, 10, এটা হচ্ছে আমরা একটা ধরলাম যে এক্স এর মান হচ্ছে 10, তাইলে এখন এই 10টা 10ই থাকবে যদি আপনি এখানে ডিরেক্ট বলে দেন যে ডকুমেন্ট ডট রাইট, এখানে যদি বলে দেন ডকুমেন্ট ডট রাইট, আমরা কী লিখি, বিভিন্ন ধরনের জিনিস লিখি, এখানে ডিরেক্ট আমরা ভেরিয়েবলটাকে দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট ডট রাইট, কী দিলাম, এক্স, এক্স মানে হচ্ছে কি ভেরিয়েবলের যে এটা আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। তাহলে দেখেন রেজাল্টটা কী দেখাবে, 10, আউটপুটে কি 10 শো করবে? 10 শো করছে, তো এই যে 10 শো করতেছে। তার মানে কি, আমি ভেরিয়েবলে একটা কোনো একটা কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ডিরেক্ট ভেরিয়েবলটাকে যে প্রিন্ট দিয়ে দিলাম, এখন কি হলো, জিনিসটা বলে দিল যে এক্স এর মান যত আছে 10 আছে, 10, যদি 20 থাকতো তাহলে 20 দেখাইতো, 20 থাকতো তাহলে এখানে কি দেখাইতো, 20 দেখাইতো, ঠিক আছে? সো ভেরিয়েবল মান পরিবর্তনশীল, ঠিক আছে? এটা চেঞ্জ হইতেই পারে, ঠিক আছে? যে কোনো ধরনের নাম হইতে পারে, যে কোনো ধরনের সংখ্যা, যে কোনো ধরনের ভ্যালু হইতে পারে, ঠিক আছে? বাট এইখানে কিন্তু ভেরিয়েবলের মানটা কিন্তু ফ্রি, এটা কিন্তু আপনি দিয়েই রাখছেন, বাট এইখানে ভ্যালুটা পরিবর্তনশীল, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ভেরিয়েবল যে এক্স লিখলাম, সো এইখানে বেসিক্যালি ভেরিয়েবলের নামের কিছু ব্যাপার আছে যেটা আসলে আমাদের ফলো করতে হবে। এখানে যে লিখলাম এক্স, এখানে হাবিজাবি দিয়ে দিলাম তা কিন্তু হবে না, ঠিক আছে? হবে, আপনি এটাও ভেরিয়েবল কী বলছি, যা ইচ্ছা তা দিতে পারেন আপনি, এটাও এখানে দিয়ে দেন, হয়ে যায়, ঠিক আছে? এই যে 20 শো করতেছে। বাট খেয়াল রাখবেন, ভেরিয়েবলের নাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই ভেরিয়েবল আমি পরবর্তীতে বিভিন্ন জায়গায় কী করি, ইউজ করি, ঠিক আছে? বিভিন্ন জায়গায় কী করি, ইউজ করি। সো এমন একটা নাম দেবেন যেটার সাথে আসলে এই কাজটার সাথে রিলেটেড, এটা মিনিংফুল হইতে হবে, ভেরিয়েবলের নাম মিনিংফুল হইতে হবে। সাপোজ আমি ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম, ঠিক আছে? তার মানে কি, এখানে বোঝা যাচ্ছে যে এখানে আমি কোনো একটা নেম আসবে, তাই না, একটা নেম আসবে। সো এখানে বললাম যে
নেম কি বললাম, রহিম, তাই তো। তো তার মানে কি ভেরিয়েবলে একটা মিনিংফুল নাম দিলাম, মিনিংফুল নাম দিয়ে দেন এর ভিতরে ওই নামটা স্টোর করে দিলাম। কিন্তু সিটি হইতো তাহলে অবশ্যই রহিম লিখতাম না, তাহলে কি হইতো ঢাকা বা যে কোনো একটা সিটির নাম দিতাম। তার মানে যেটার সাথে যেটা রিলেটেড ওইটার নামই দিতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবে। দিতে হবে না মানে এটা দিলে ভালো আর কি, সোজা কথায় দিলে ভালো, বা এইভাবে আসলে কাজ করতে হয়, ঠিক আছে। আপনি যদি এখানে দিয়ে দেন যে x1 2 3 এরকম কিছু দিয়ে দেন, আমি এখানে কি বুঝবো যে x1 2 আপনি বুঝতে পারেন যে আপনি হয়তো কোনো একটা চিন্তা করে দিয়েছেন যে আপনার কাজের স্টাইল আছে না, আর পরবর্তীতে কেউ যদি এই কোডটা দেখে তখন কি বুঝবে, আচ্ছা x1 2 3 কাজ কি বুঝাইছে, তাই না? চেষ্টা করবেন ভেরিয়েবলের নাম নিজে, যাতে নিজের মতো করে না, মানে যেটা সর্বজনীন সবাই বুঝতে পারে সেটা চেষ্টা করে আমরা ভেরিয়েবলের নেমিংগুলো দেওয়ার চেষ্টা করব। সো এখন ধরেন আমি দিলাম নেম, নেমে এখানে এসে নেমটা দিয়ে দিলাম, তাহলে যে নামটা আছে ওই নামটা হচ্ছে আমাকে কী করতেছে, আউটপুটে দিচ্ছে রহিম, ঠিক আছে। সো এই হচ্ছে ভেরিয়েবল। আবার খেয়াল রাখবেন ভেরিয়েবলের নামের আগে আবার আন্ডারস্কোর বা এই ধরনের কিছু বসাই দিয়েন না, ঠিক আছে। আন্ডারস্কোর বসাতে পারেন কখন, আপনি যখন এটা যদি হয় ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তখন আপনি দুইটা ওয়ার্ড আলাদা করার জন্য আন্ডারস্কোর দিতে পারেন, তবে স্পেস দেওয়া যাবে না। ভাই আগে তো দেয়া যায় কি ভেরিয়েবলের নামে শুরুতে আন্ডারস্কোর দেয়া যায়। নামে আন্ডারস্কোর দেওয়া যায়, তবে আন্ডারস্কোর দেওয়াটা দরকার নেই তো, কি দরকার বলেন, জানা। ওটা হচ্ছে এমনিতে দেয়া যায়, কিন্তু ফ্ল্যাটারের কাজে লাগে হচ্ছে প্রাইভেট করার জন্য। আচ্ছা, যে ফ্ল্যাটারের সাথে তো এটার কিছু, এটার কোনো কানেকশন নাই, হ্যাঁ, তো সেটাই। এটার সাথে ওটা মিলবে না। সো এখানে যেমন পিএইচপিতে আগে আন্ডারস্কোর কেন বসায়, হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবলগুলো হচ্ছে নামে আগে আন্ডারস্কোর বসে। সো বাট এইটার সাথে এটার সঙ্গে সম্পর্ক নেই, যেটা আমি বলছি না, যাই হোক। সো দেখেন ভেরিয়েবলে কি হচ্ছে, ফার্স্ট স্পেস নেম দিলাম, এই ভেরিয়েবল কাজের না, এইটা কোনো কাজই দিবে না। এটা আমি যদি এখানে শো করি বা দেখাই, দেখবেন যে আপনার জিনিসটা কী হয়েছে, নাই হয়ে গেছে, ঠিক আছে। শুধু এইচটিএমএল দেখাচ্ছে, কোনটা দেখাচ্ছে, এই যে এই লেখাটা দেখাচ্ছে, তার মানে এইচটিএমএল এখানে একটা ভুল হয়েছে। কী ভুল হয়েছে, আমরা যদি ইন্সপেক্ট করি কনসোলে যাই, আনকট সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন আইডেন্টিফায়ার এই ধরনের কথা বলতেছে, ঠিক আছে। সো তার মানে এখানে ভুল হয়েছে, তার মানে এখানে স্পেস দেওয়া যাবে না। আপনি দুইটা দিতে পারেন, কী দিতে পারেন, আন্ডারস্কোর দিতে, ড্যাশ দেওয়া যাবে না আবার, ঠিক আছে, খেয়াল রাখবেন ভেরিয়েবলের নামে ড্যাশ দেওয়া যাবে না। আন্ডারস্কোর দিতে পারেন কোথায়, এখানে দিতে পারেন, আর এখানেও আন্ডারস্কোরটা উল্লেখ করে দিয়ে দিলেন, ঠিক আছে, এটা দিতে পারেন আপনি, ঠিক আছে। আন্ডারস্কোর দিয়ে আপনি কোনো কিছু লিখতে পারেন, অথবা আপনি চাইলে যে ক্যামেল কেস রাইটিং এই ফরম্যাটেও লিখতে পারেন, ঠিক আছে। কীভাবে, ফার্স্ট এন বড় হাতে দিয়ে দিলেন, ঠিক আছে, এটা ছোটো হাতের, দেন এটা পরের যে ওয়ার্ডটা সেটা বড় হাতে দিলেন, সেইভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে, সেভাবে লিখলেও চলবে, ঠিক আছে, এভাবে লিখলেও চলবে। তবে খেয়াল রাখবেন এখানে আবার সংখ্যা দিয়েন না, প্রথমে সংখ্যা দিয়ে বসে থাকেন না, ঠিক আছে। দেখেন ওই সাবলাইন টেক্সটই ভুল বলতেছে, কিন্তু সংখ্যা দিতাম, সংখ্যা দিলে কি হচ্ছে, কিছু হচ্ছে না। তার মানে এখন দেখেন কি বলে, আনকট এরর, একই কথাই বলবো, আইডেন্টিফায়ার স্টার্টস ইমিডিয়েটলি আফটার নিউমেরিক লিটারাল, ঠিক আছে। সো ভুল হয়েছে, সো প্রথমে সংখ্যাও দেওয়া যাবে না, ঠিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা ভাই, এই ভ্যারিয়েবলের সাথে উপরের আমাদের হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, এটার সাথে কোনো সম্পর্ক আছে নাকি? এটার সাথে হ্যাঁ সম্পর্ক নাই, বাট এটা আমরা করতে পারবো, ঠিক আছে, এখন কোনো সম্পর্ক নাই, এটার সাথে আমরা পরবর্তীতে দুইটাকে ম্যাচ করাতে না পারবো। মানে আমরা ভ্যারিয়েবলের যখন আমরা এটা সরায় দিচ্ছি, তো পরে আমাদের হ্যালো ফ্রম স্ক্রিপ্ট এটাও চলে যাচ্ছে। হ্যাঁ এটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে এই সব কিছু চলে গেছে, এখানে সব কিছু চলে যাচ্ছিল, এটাও চলে গেছিলো, এটাও চলে গেছিলো। কারণ কি, কারণ হচ্ছে কোনো একটা ভুল হইলে ও সব কিছু নিয়েই চলে যাবে। আপনি জাভাস্ক্রিপ্টে যেটা যেখানেই ভুল করেন না কেন ও সব কিছু নাই করে দেবে, ঠিক আছে, একদম কাজ হবে না। এই কারণে এগুলো চলে যাচ্ছিলো, আর যখন চলে যাচ্ছিলো তখন কি এটাখানে একটা এইচটিএমএল লেখাটা ছিল না, ওই লেখাটাই আবার চলে আসতেছে ঘুরে ফিরে, ঠিক আছে। কারণ কি আমার এখানে কি করা আছে, হ্যালো ফ্রম স্ক্রিপ্ট লেখা আছে, যখনই এটা নাই হয়ে যাচ্ছে জিনিসটা, তখন কি ওইটা আসবে না। যেমন হচ্ছে ধরেন আমি এখন ঠিক করে দিলাম,
ঠিক করার পরে এটা হচ্ছে এই অবস্থা আছে, তাই না? এখন আমি যদি এটাকে কমেন্ট করে দিই তাহলে কি হবে? সে আবার আগের অবস্থা ফেরত আসবে, কারণ কি এখানে HTML লেখা আছে তাই। এটাই হয়েছে আর কি, মানে এখানে ভুল হয়েছে তাই সবগুলো নাই হয়ে গেছে, সবগুলো কমেন্ট হয়ে গেছে, এই কারণে ওইটা ফেরত চলে আসছে, ঠিক আছে? এই কারণে, আর ওটার সাথে ওটা কোনো সম্পর্ক নাই। সো তাহলে ভেরিয়েবলের নামগুলো আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে? ডকুমেন্টেটর ফার্স্ট নেম, এখন বললাম আবার আরেকটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিলাম লাস্ট নেম, নিলাম খান, ঠিক আছে? ফার্স্ট নেম কি রহিম, লাস্ট নেম হচ্ছে কি খান। তো তাহলে কি ফার্স্ট নেম লাস্ট নেম রহিম খান। তো এখন আমি একসাথে দুইটা শো করতে চাচ্ছি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা পাশাপাশি শো করতে চাচ্ছিলাম, ঠিক আছে? রহিম খান পাশেই আসে বলবো। সো সেটা আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটা ব্যাপার আছে যেটা আমরা বুঝতে হবে। আচ্ছা একটু হোল্ড করি। ওকে, সো এখন পাশাপাশি বসে তৈলে কি করব? তাহলে এখন আবার দুইটা ভেরিয়েবল হবে, দুইটা ভেরিয়েবল কল করতে হবে, তাহলে কল করতে হবে। এখন কীভাবে কল করব? তাহলে আরেকটা ডকুমেন্ট ডট রাইট এভাবে করে, তারপর হচ্ছে কি লাস্ট নেম, হ্যাঁ? তো এভাবে যদি দেই তাহলে কি হবে? আসছে, বাট সমস্যাটা হচ্ছে যে এতবার এই জিনিসটা আসলে লেখার দরকার নেই ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে? দুইটা ভেরিয়েবল বারবার আপনাকে কি করতে হবে না, কল করতে হবে না। আপনাকে একবারই এটার ভিতরেই আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। কিভাবে? দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি যদি এখানে লিখি, বাট এখানে পাশাপাশি লিখলে ডিরেক্ট যদি আপনি লিখে দেন লাস্ট নেম স্পেস দিয়ে, তাহলে কিন্তু আবার হবে না, কারণ কি এটা আমাদের সিনট্যাক্সের রুলসের বাইরে, তখন দেখবেন যে প্লাস দিতে হবে। সব হয়ে ভুল হয়ে গেছে, ঠিক আছে? সো যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কনক্যাট করতে হবে। কনক্যাট মানে এই যে দুইটা ভেরিয়েবলকে যদি সাথে পাশাপাশি রাখতে চান, সেক্ষেত্রে দুইটাকে এমন একটা জিনিস দিতে হবে যেটা দিয়ে পাশাপাশি বসে, ঠিক আছে? স্পেস অথবা এগুলো দিয়ে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে না, ঠিক আছে? স্পেস বা এইগুলো কিছু দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে না। সো যেটা করতে হবে, আপনাকে দুইটাকে পাশাপাশি কনক্যাটিনেশন করতে হবে। কনক্যাটিনেশন একটা কথা আছে, কনক্যাট করতে হবে। তো এখানে কী দিতে হবে? প্লাস দিতে হবে, ঠিক আছে? এই প্লাস মানে আবার ওই প্লাস মনে করেন না যেটা যোগফল, ঠিক আছে? এই প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টে কনক্যাট, ঠিক আছে? যে দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি বসাইতে হলে বা যে কোনো দুই ধরনের টাইপকে বসাইতে হলে আপনাকে এই কনক্যাটটা করা লাগবে, ঠিক আছে? ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, এখন কী এসে দাঁড়াইলো হচ্ছে ওই রেজাল্টটাই দেখা শো করতেছে, বাট এটা এক লাইনেই জিনিসটা আসতেছে, ঠিক আছে? আর একটা ভুল আছে, বলেন তো কি ভুল আছে এখানে? একসাথে হয়ে গেছে। ভাইয়া মধ্যে স্পেস স্পেস দিতে হবে ভাইয়া। স্পেস দিতে হবে। সো এখন কথা হচ্ছে যে এটা তো আমরা লিখছি এইভাবে, তাই না? রহিম অ্যান্ড খান দুইটা এইভাবে লিখছি, তাই না? এখন আপনি যদি বলেন যে আমি এই রহিমের পরই স্পেস সহ আমি এখানে যদি বসাবো, তাহলে তো স্পেস বসেই যাবে, স্পেস বসেই পড়তেছে, বাট এটা তো আসলে সলিউশন না, তাই না? এখানে পাশে তো স্পেস দেওয়াটা ঠিক না, এখানে যে কোনো নাম বসতে পারে, সবাই তো আর স্পেস দিবে না। তো আমাদেরকে ভাইয়া ডট ইউজ করে স্পেস দেওয়া যায় না? ডট হচ্ছে এখানে ডটের কোনো ইউজেস নাই, এখানে স্পেস ইউজ করতে হবে প্লাস ইউজ করে, এই যে প্লাস কনক্যাট, ঠিক আছে? কনক্যাট করে আমাদের এই স্পেসটা ইউজ করতে হবে। কিভাবে? প্লাস তারপরে আরেকটা প্লাস এবং দুই প্লাসের মাঝখানে একটা
কি নিলাম, এটাকে কি বলে, এগুলো কি বলে, কোটেশন, দেন ডাবল কোটেশন। স্পেস, এভাবে আমাদের স্পেস দিতে হবে, ঠিক আছে। তো তাহলে যেটা হলো দাঁড়াইলো ডকুমেন্ট ডট রাইট, দেন হচ্ছে কি ফার্স্ট নেম কি এই ভেরিয়েবলটা, দেন প্লাস প্লাস দিয়ে আমরা বোঝাচ্ছি কি কনক্যাট করা, মানে দুইটা ইয়ার মধ্যে কনক্যাট হবে। সো এখানেই দেখেন এটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? ডাটা টাইপ সম্পর্কে হয়তো এমন আমাদের আইডিয়া নাই, বাট কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ডাটা টাইপ বলি। যেমন এগুলোকে কি ডাটা টাইপ, ডেটা টাইপ, ডেটা টাইপ মানে হচ্ছে ডাটার ধরন, তাই না? সব কিছুই তো ডাটা, ডাটার ধরনটা কি, যেমন এটা কি, এটা স্ট্রিং টাইপের ডাটা। আবার যদি এখানে সংখ্যা লিখতাম তাহলে সেটা কি হতো, ইন্টিজার টাইপের ডাটা, ঠিক আছে? এরকম কিছু ডাটা টাইপের ব্যাপার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আবার এটা হচ্ছে একটা স্ট্রিং, দুইটা দুই জগতের লোক। আপনি এর দুইটা দুই জগতের লোককে যদি মিলাইতে চান তাহলে আপনাকে এই কনক্যাট করতে হবে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্নভাবে কনক্যাট করে। ডট ইউজ করে হচ্ছে পিএইচপিতে, জাভাস্ক্রিপ্টে কি ইউজ করে, প্লাস, ঠিক আছে। সো তাইলে কনক্যাট করতে হলে আপনাকে কি করতে হবে, দুইটা দুই জগতের মানুষকে মিলাইতে হলে প্লাসের মাধ্যমে জাভাস্ক্রিপ্টে মিলাইতে হবে, তাই না? যেমন এটা একটা স্ট্রিং, ফাঁকা স্ট্রিং, তাই না? একটা ফাঁকা স্ট্রিং মানে এটা যদিও কিছু নাই, যে আপনি থাকলেও কি মানে স্ট্রিং তো, তাই না? সো দুইটা মিলাইতে হলে আপনাকে কি ইউজ করতে হচ্ছে, প্লাস ইউজ করতে হচ্ছে। সো এই যে সেম এখানেও শেষ, আবার এখানে এটার সাথে এটা মিলবে, তো এই জন্য মাঝখানে প্লাস ইউজ করতে হচ্ছে। তো তাহলে কীভাবে আমরা স্পেসটা দিচ্ছি, ফার্স্ট নেম ভেরিয়েবল, দেন প্লাস স্পেস, দেন লাস্ট নেম ভেরিয়েবল, ঠিক আছে। সো তাহলে আমরা যদি চেক করি আসছে স্পেস সহ চলে আসছে। সো এটা হচ্ছে আপনার দেওয়ার নিয়ম। এখন আপনি এখানে যে কোনো কিছু হইতে পারে, এখানে বললাম সাকিব, ঠিক আছে, এখানে বললাম খান, তাই না? তো তাহলে এখানে এসে কী হবে, সাকিব খান হয়ে যাবে, এবং মাঝখানে স্পেসটা সহই শো করতেছে, ঠিক আছে। তো তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে কি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল নেওয়ার পরে ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট নেম এই যে প্লাস হচ্ছে কি, এটা হচ্ছে কনক্যাটিনেশন করতে আমরা ইউজ করলাম দুইটা ডাটা টাইপ, কি একটা হচ্ছে স্ট্রিং টাইপের, একটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল ডাটা, দুটোকে পাশাপাশি বসাই দিলাম। সো এই হচ্ছে আপনার সিস্টেম, যে সিস্টেমে আমরা আসলে কী করব, কাজ করব ডকুমেন্ট ডট রাইট। এখন যেটা হচ্ছে যে আপনার এই ফার্স্ট নেম প্লাস, হ্যাঁ বলেন বলেন। এইখানে এই যে কোনো কিছু লিখতে হলে H1 ট্যাগ বা কোনো P ট্যাগের মধ্যে লিখতে হলে, অথবা আমরা যখন ভেরিয়েবলের নাম কল করব তখন কি ডকুমেন্ট ডট রাইট দিয়ে সবসময় লিখবো বা কল করব? সবসময় হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট হচ্ছে প্রিন্ট করা সিস্টেম, মানে জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করতে হলে বা কোনো কিছু আউটপুটটা শো করাইতে হলে, এখানে আউটপুটটা শো করাইতে হলে অবশ্যই এটাই লাগবে, আর না হলে এই জিনিসটা লাগবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইভাবে। সো যে কোনো একভাবে আমাদের করতে হবে, ঠিক আছে, যে কোনো একভাবে করতে হবে। এখন ধরেন আপনার যেটা হচ্ছে ধরেন এখানে আরেকটা ইয়া আছে, বললাম H3 বা এরকম কিছু একটা আছে, H3, এখানে বললাম আইডি হেড, এটা নাম দিলাম আর কি, হেড 3 এরকম একটা নাম দিলাম, ঠিক আছে। H3 আইডি বললাম কি হেড 3, ঠিক আছে, ভিতরে কিছু লিখলাম না। সো এটা কী হবে, কিছুই হবে না, ওইখানে কিছুই হবে না। তো এখন এর ভিতরে আমরা কি করতে পারি, এগুলাকে দিতে পারি কিভাবে, ওই যে উপরে যেভাবে ইউজ করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেড 3 ডট ইনার টেক্সট অথবা HTML একটা ইউজ করলেই হয়। এর ভিতরে কি করব, এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, এই ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা বসাবো কিভাবে, সেম ফার্স্ট নেম স্পেস প্লাস লাস্ট নেম। তাহলে কি ওইখানে এই জায়গাটায় কী শো করবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেমে যে ডাটা ভ্যালু আছে ভ্যালুগুলো শো করবে। চলে আসছে এই যে এখানে H3 ভিতরে সাকিব খান দেখাচ্ছে,
এখানে যদি আমি যাই ইন্সপেক্ট করি, এই যে দেখেন H3 সাকিব খান শো করতেছে, বাট আসলে সাকিব খানটা আসতেছে কোথা থেকে? এখান থেকে ভেরিয়েবলের মাধ্যমে সাকিব লাস্ট নাম খান দিয়ে দিয়েছি, দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেড 3 ইনার HTML এর ভিতরে কী হবে, দুইটা ভেরিয়েবল মান দুইটাকে বসায় দিয়ে দিই, ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম। এবার ভেরিয়েবলে যেই নামই আসুক না কেন ওই নামটাই কী হবে, ওইখানে চলে যাবে বা শো করবে। ঠিক আছে, সো এই দুইভাবে আমরা আসলে কী করতে পারি, আমাদের রেজাল্টগুলো শো করে দিতে পারি। সো এই সিস্টেমটাই ভালো, এইভাবে আসলে আমরা করবো না রেগুলারলি, কারণ এইভাবে করতে গেলে আপনার ধরেন আপনি একটা ট্যাগ লিখতে হবে, এখানে ট্যাগ লিখতে হয়, এখানে ট্যাগ লিখতে হয়, বাট এটা হচ্ছে প্রিন্ট করার মেইন ওয়ে। ঠিক আছে, বাট এইভাবেই আমরা পরবর্তীতে দেখবেন যে কাজ করতেছি, যেরকম গেট এলিমেন্ট বাই আইডি কোনো একটা কিছুর ভিতরে আমরা কী করে দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে জিনিসটাকে শো করাইলাম। ঠিক আছে, সো এই সিস্টেমে তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে জাভাস্ক্রিপ্ট তেলে এইভাবে বা এই সিস্টেমে আমরা কাজ করতে পারি বা কাজ করে থাকব। ঠিক আছে, তো এখানে এসে আরও কিছু করতে পারেন আপনি, যে কোনো ধরনের হ্যাঁ বুঝি নাই, যোগ বিয়োগ কোথায় এখানে করতে পারি তাহলে না? হ্যাঁ যোগ বিয়োগ করতে পারবো। দেখেন এই যে কীভাবে করা যায়, ধরেন var x বললাম 10, আর বললাম var y বললাম 20। ঠিক আছে, কি বললাম, var x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 20। তার মানে x এর ভিতরে আমরা 10কে নিলাম, y এর ভিতরে আমরা কাকে নিলাম, 20কে নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট x প্লাস y, এখন বল প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, তো এখন কি হবে, পাশাপাশি যাবে না ইকুয়াল হবে? হ্যাঁ এইটাই হচ্ছে কথা। সো কি হবে আমরা একটু দেখে আসি, দেখেই বুঝতে পারবো কি আসছে, যোগফল আসছে, যোগফল আসছে। সো জাভাস্ক্রিপ্টের ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে পারতেছি, ও কিন্তু ডেটা টাইপ ধরেই বুঝে ফেলছে কি হবে, যোগ হবে না পাশাপাশি বসবে। ও যখনই দেখছি সংখ্যা টাইপের ইন্টিজার টাইপের ডাটা, এগুলো বলে ইন্টিজার, হ্যাঁ সংখ্যা টাইপ মানে ইন্টিজার টাইপ, যখনই দেখছে সংখ্যা টাইপের ডাটা তখনই সে যোগ ধরে নিচ্ছে, যখনই দেখছে সে স্ট্রিং টাইপের ডাটা মানে যেগুলো হচ্ছে ক্যারেক্টার, তখনই সে পাশাপাশি বসায় নিচ্ছে। বুঝতে পারছি, তার মানে জাভাস্ক্রিপ্ট একটা ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ। সো তাহলে ইন্টিজারকে পাশাপাশি বসাতে কি করবে? ইন্টিজারকে পাশাপাশি বসাতে হলে তাহলে এইটাকে আপনাকে স্ট্রিং বানায় নিতে হবে। ঠিক আছে, স্ট্রিং বানায় নিয়ে তারপর হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার তো আজকে পরীক্ষা ছিল, আমি তো মাত্র আসছি। এ মইন, আমি মই এখন কি করার আছে, বসে থাকেন। না ভাই, কিছু করার নাই, আমি তো জানাইলাম ভাইয়া পরীক্ষা ছিল সকাল। বাই দ্য আজকে ক্লাসে কিন্তু ভিডিও হচ্ছে না, সো আজকে কিন্তু কিছু পাবেন না। সো আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ওকে, সো যেটা হচ্ছে যে ভেরিয়েবল এক্স এবং ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, এখন পাশাপাশি বসতে হলে তাহলে আপনাকে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে, তাইলেই পাশাপাশি বসবে। ঠিক আছে, স্ট্রিংয়ে কনভার্ট করে নেবেন তাইলেই পাশাপাশি বসবে, এছাড়া নাহলে ও যদি দেখে ইন্টিজার তাহলেও কি যোগ করে নেবে, এই যে যোগ করে নিচ্ছে 30। ঠিক আছে, আপনি যদি বিয়োগ দেন বিয়োগ করে নেবে। ঠিক আছে, যোগ বিয়োগ সবই করে নিচ্ছে, দেখছেন 10। আচ্ছা এখানে এই লাইনের সাথে এইটা পাশাপাশি চলে আসতেছে, তাহলে একটা ব্রেক দেওয়া লাগবে, তাই না, নিউ লাইন করা লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে এসে ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে একটা বিআর ট্যাগ দিয়ে দিতে হবে। বিআর ট্যাগ দিয়ে কি হয়, লাইন ব্রেক হয় না, ওই যে আমরা HTML যে বিআর দিয়ে আসি ওইটাই, এখানে জাস্ট ডকুমেন্ট ডট রাইটের ভিতরে। এখন যদি ডিরেক্ট আপনি এখানে বিআর লিখে দেন তাহলে কিন্তু আবার HTML জাভাস্ক্রিপ্ট কিছু বুঝবে না, তখন ও বুঝবে এটা কি,
তখন দেখবেন যে সব নাই হয়ে গেছে আবার। হ্যাঁ, তখন এসে দেখবে কনসোলে কি বলতেছে, আনকট সিনট্যাক্স এর আনএক্সপেক্টেড গট, এই যে দেখেন এই সাইনটা বলতেছে, ঠিক আছে? এই সাইন নামের কোনো সাইনই নেই জাভাস্ক্রিপ্টের ইয়াতে, রুলসে, ঠিক আছে? সো তাইলে এটা এসে বিআরটা, সো ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে বিআর। সো এখন তাহলে যেটা হবে যে একটা ব্রেক চলে আসবে এবং এটা পরের লাইনে চলে গেছে, আগে এখানে শো করতেছিল, এখন পরের লাইনে আসছে। সো তাহলে এইভাবে আমরা ব্রেকটা দিতে পারতেছি। যাই হোক, এখানে আচ্ছা দেখেন, বলুন। আমরা কেন কোটেশন দিলাম না যে কোথায়? এখানে x - y যে এটাতে তাই তো, কারণ এটা লাস্ট হ্যাঁ। লাইন, ঠিক আছে? লাস্ট লাইন তো আপনি কোটেশন না দিলেও চলবে, বাট এরপরে যদি আবার কিছু লিখতে চান তখন আবার আপনাকে এটা কোটেশন দিতে হবে। লাস্ট লাইনের ক্ষেত্রে আপনি কোটেশন না দিলেও সেটা ইয়া হবে, এক্সেপশন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? সিএসএস এ আমরা যেভাবে করছি সিএসএস যেভাবে করছে, সিএসএসও কিন্তু সেম। আপনি যদি লাস্টের যে প্রপার্টিটা আছে সেটাও যদি কোটেশন না দেন, মানে সেমিকোলন যেটা আর কি না দেন, তাও কিন্তু কাজ করবে, বাট মাঝখানে একটা মিস হয়ে গেলে তাহলে কিন্তু আবার কাজ করবে না। না আমার যে কোটেশন আছে এখানে বলতেছি মাঝখানে কোটেশন বিআর যেখানে নিয়েছিলাম ওই উপরে তার নিচে নিলাম না যে কোটেশন কোথায় এটা, মানে এটাতে? হ্যাঁ এটা হ্যাঁ এই যে নিচে তো, এই নিচে নিলাম না যে নিচে কোথায়? এখানে? হ্যাঁ এইখানে কেন নেই? কারণ এটা তো হচ্ছে আপনার ভেরিয়েবল। দেখেন, এই যে দেখেন ভেরিয়েবল যতবার লিখছি কোথাও কোটেশন নিছি? হ্যাঁ হ্যাঁ, না যখনই কোনো স্ট্রিং লিখছি তখনই কোটেশন দিছি। দেখেন, খেয়াল করেন জিনিসটা, যখনই স্ট্রিং লিখছি সিঙ্গেল অথবা ডাবল একটা ইউজ করলেই হয়। দেখেন আমি সিঙ্গেল ইউজ করছি, ডাবল ইউজ করছি, বাট যখনই কোনো নর্মাল টাইপের লেখা একটা টেক্সট নিছি, বাট যখনই আমরা ভেরিয়েবল ইউজ করতেছি ওই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোটেশন বা কিছু ইউজ করি নাই, ঠিক আছে? এই যে দেখেন কোটেশন ইউজ করি নাই। ভেরিয়েবলের ক্ষেত্রে এই কোটেশনটা দেওয়ার লাগে না, ঠিক আছে? ভেরিয়েবলের ক্ষেত্রে কোটেশনটা দিতে হবে না দিলেও হবে, ঠিক আছে? সো ডিরেক্ট ভেরিয়েবলের নামটা উল্লেখ করে দিয়ে দেবেন, তাহলেই কাজ করবে, ঠিক আছে? তার মানে দেখেন যোগ বিয়োগ গুণ ভাগ সবই কাজ করতেছে। গুণ, হ্যাঁ গুণ করে দিচ্ছে। আপনি যদি এখানে এইচটিএমএলকে বলেন যে আমার 10 × 20 গুণ করে দাও, জীবনও পারবে? 10 × 20 লিখলে কি হবে? হ্যাঁ, এটাই এটাই শো করবে, ঠিক আছে? সো তার মানে এইচটিএমএল কিন্তু কোনো ক্ষমতা নাই, বুঝতেই পারতেছি, বাট জাভাস্ক্রিপ্ট এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ওর কাছে এটা কোনো ব্যাপারই না, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেওয়া, ঠিক আছে? সবগুলো কাজ করতেছে। এগুলো কিন্তু আবার অপারেটর বলে, এগুলোকে বলে এক একটা অপারেটর, ঠিক আছে? এই যে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন, এগুলোকে বলতেছে অপারেটর, ঠিক আছে? কি অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। অপারেটর অনেক ধরনের নাম আছে, সো এত কিছু আপনাদের কাছে করবো না, এগুলো করতে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? অপারেটর নামে একটা ব্যাপার আছে, অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, ঠিক আছে? অনেক ধরনের কম্প্যারিজন অপারেটর, আবার অনেক অপারেটরের আবার অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে? আপনি জাস্ট একটু দেখাই দিই তাহলেই বুঝতে পারবেন। জাভা স্ক্রিপ্ট অপারেটর, জাভাস্ক্রিপ্ট অপারেটরস, এটা লিখে দেখি। ঠিক আছে, এই অ্যারিথমেটিক অপারেটরস একটা অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটরস কোনটা? প্লাস, ঠিক আছে? যেটাকে আসলে আমরা নর্মালি প্লাস বলি, বাট আসলে কী হবে? অ্যাডিশন, ঠিক আছে? সাবট্রাকশন, মাইনাস যেটাকে আমরা বলি, গুণ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে ES 2006 নতুন আসছে, ঠিক আছে? এক্সপোনেন্টিয়েশন বা এরকম কিছু একটা আসছে। যাই হোক, এখানে দেখেন ডিভিশন, ঠিক আছে? যেটা আমরা ভাগ বলে থাকি, মডুলাস, ঠিক আছে? রিমাইন্ডার, মানে রিমাইন্ডার, আমরা ভাগ শেষ থাকে না ভাগ করতে গেলে, এটা অনেক সময় ভাগ শেষ থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় থাকে, দেখছি কি না আমরা যখন ম্যাথ করছি, ভাগ করতে গেলে ভাগ শেষ থাকে না অনেক সময়। কেউ যদি এখন ভাগ করতে চায়, ধরেন যদি এখন
30/10 দেয় তাহলে তো কোনো ভাগশেষ থাকবে না। আবার যদি 25/10 দেয় কেউ, তাহলে তো একটা ভাগশেষ আসার কথা না? হ্যাঁ, ওইটাই কি বলতেছে, ওইটাই হচ্ছে মডুলাস। ঠিক আছে, ভাগশেষ বের করে। ভাগশেষ মানে কি, ওই যে রিমাইন্ডারটা থাকে ওই রিমাইন্ডারটা বের করে। ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট বলতে বোঝাচ্ছে, ধরেন ওগুলো থাক, আমি এখানে যদি দেই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট কী জিনিস, এটা একটা ব্যাপার আছে। ইনক্রিমেন্ট হচ্ছে আপনার কোনো আইটেমের সাথে একটা এক্সট্রা যোগ হওয়া, সেটাকে বলে ইনক্রিমেন্ট। আর কোনো আইটেমের সাথে মাইনাস হয়ে যাওয়া সেটাকে বলতেছে ডিক্রিমেন্ট। ঠিক আছে, তো প্লাস দিয়ে একটা যোগ করা যায়, একটা যোগ, মাইনাস দিয়ে একটা বিয়োগ করা যায়। ঠিক আছে, প্লাস দিয়ে। তো এখন আমি যদি এখানে দেই এক্স প্লাস তাহলে আমার রেজাল্টে কি আসার কথা? কি বলছে, ইনক্রিমেন্টে একটা যোগ হবে আর ডিক্রিমেন্টে একটা বিয়োগ হবে। কি আসার কথা? এক্স প্লাস 11 আসলে 11 আসবে ভাই। 11 আসার কথা। আচ্ছা ঠিক আছে, সো আমরা যদি একটু চেক করি, এই জায়গাটা একটু যদি চেক করি, কত আসছে? 10 আসছে। ঠিক আছে, কারণ এখানে আবার আরও দুই রকম কথা আছে। ঠিক আছে, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ঠিক আছে, এখানে আবার দুই রকম কথা আসতেছে, পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে এই যে ইনক্রিমেন্টটা করলেন, পোস্ট মানে হচ্ছে কি পরে করলেন, আপনার তো আগে প্রিন্ট হয়ে গেছে, কি প্রিন্ট হয়ে গেছে? এক্স প্রিন্ট হয়ে গেছে না? তারপরে যে কি হয়েছে? প্লাস। এই প্লাসটা যদি আগে দিতেন, এটাকে বলে প্রি ইনক্রিমেন্ট। তার মানে আগে ইনক্রিমেন্টটা হইতো, তারপরে কি করতো? এক্স প্রিন্ট করতো, মানে কোনটা? 10টা প্রিন্ট করতো। তাহলে এখন যদি দিতাম তাহলে কি হতো? 11 আসবে তাহলে। এখন 11 আসার কথা। সো এবার যদি চেক করি, আসছে কি? কনফিউজ করে দিলাম? দেখেন, প্লাস হচ্ছে ইনক্রিমেন্টের কাজ করে। ইনক্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু ইনক্রিমেন্ট, একটা ভ্যালু ইনক্রিমেন্ট করবে, আপনার যে ভ্যালুটা আছে তার থেকে 1 বাড়ায় দিবে। ঠিক আছে, এখন সেটা বাড়াবে, কখন বাড়াবে সেটা আবার ডিপেন্ড করবে আপনার পজিশনের উপরে। যদি ভ্যালুটার আগে বসে বা ভেরিয়েবলটার আগে বসে তাহলে প্রি ইনক্রিমেন্ট, আর যদি পরে বসে তাহলে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, যদি পরে বসে তাহলে পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে এটা পরে আসতেছে। এখানে যদি এখানে দিই প্লাস, তাহলে কি এটা পরে আসতেছে, তার মানে আগে প্রিন্ট হচ্ছে কি? এটা তো ইন্টারপ্রেট মানে জাভা স্ক্রিপ্ট বা যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলো কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হয়। মানে যা যা হচ্ছে সেকেন্ডের ভিতরে প্রতিটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে আসতেছে। প্রথমে এটা এক্সিকিউট হয়েছে, তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, তারপর এইটা হয়েছে, তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, লাইন বাই লাইন, মানে একদম লাইন বাই লাইন এক্সিকিউট হয়ে আসতেছে, লাইন বাই লাইন একদম পরে আসতেছে। যখনই লাইন বাই লাইন পরে আসছে তখনই কি হচ্ছে? এক্সটা আগে প্রিন্ট হয়ে যাচ্ছে না? তারপর কি প্লাস পরে আছে, তার হাতে আছে। এর ফলে কি হচ্ছে? এখানে আমার প্রিন্ট হচ্ছে কি 10। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলেন, এখানে যদি আমি ব্রেকটা কপি করে নিয়ে আসি, document dot write x, এখন এটা কি হবে? প্রিন্ট। আর এটা কি হবে? প্রিন্ট। বলেন তো আমাকে কেউ। উপরেরটা 10 আর নিচেরটা 11। উপরেরটা 10, নিচেরটা 11। কিভাবে? নিচেরটা হ্যাঁ, প্রথমে আমার x এর ভ্যালুটা প্রিন্ট করে নেবে 10, তারপরে ইনক্রিমেন্ট হবে 11, আর তারপর x এর 11। ভ্যালু এখন আমার 11, তখন 11 প্রিন্ট করবে আর কি। আর কে কি বলতেছিল? দুইটাই 10 হইতে পারে, কারণ হচ্ছে ব্রেক দেওয়া আছে না। দুইটাই 10 হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখি কোনটা কারটা রাইট হয়েছে, বলেন কারটা রাইট হইতে পারে দেখি। সো যদি চেক করি দেখব 10 এবং
11, ঠিক আছে। আচ্ছা, সো যে বলছে, কে বলছে কথাটা 11 হবে? জি ভাই, আমি বলছিলাম সোহাগ। সোহাগ, রাইট। সোহাগ রানা, তো সোহাগ রানা রাইট হয়েছে। সোহাগের জন্য সবাই হাত তুলে দিয়ে দিয়ে। তো কি হয়েছে এখানে, যেটা হয়েছে যে ডকুমেন্ট ডট রাইট প্রথমে হচ্ছে কি এটা আসছে, প্রথমে লাইন, এই লাইনটা আসলো, প্রিন্ট হইলো। লাইনটা যখন আসলো তখন ফার্স্টে এক্সটা প্রিন্ট হয়ে গেছে, তাই না? 10 প্রিন্ট হয়ে গেল, বাট প্রিন্ট হওয়ার সাথে সাথেই তার হাতে একটা ইনক্রিমেন্ট চলে আসলো। এই ইনক্রিমেন্টটা কোথায় আছে? এই ব্রাউজারের ক্যাশ বা মেমোরিতে আছে। ইনক্রিমেন্টটা সে হাতে ধরে রাখছে। আমরা হাতে ধরি না, ওই যে যখন আমরা অঙ্ক করি এক ধরে রাখি, উজ্জে রাখি, পরে সেটাকে অ্যাড করি। যেমন একটা যোগ করতে গেলে বড় যখন যোগ আসে তখন কি হয়, হাতে এক ধরে রাখি, এক ধরে এটা পরেরটার সাথে অ্যাড করে দিই। করছি কি না এরকম? জি করছি। করছি, তাই না? যে এক বা দুই যতই থাকুক হাতে রেখে দিই, হাতে রেখে দিয়ে পরের সাথে অ্যাড করে দিই। ব্যাপারটা হয়ে গেছে এরকম। এই হাতে সে এক রয়ে গেছে, এক্স 10 দিয়ে প্রিন্ট হয়েছে, বাট হাতে এক রয়ে গেছে। তো যখনই এই পরের লাইনটা প্রিন্ট হচ্ছিল তখনই কি হচ্ছিল, ওই একটা আগেই কি হয়ে গেছে, এটার সাথে যোগ করে দিচ্ছে, এর সাথে যোগ করে ওই এক যোগ করে এখানে প্রিন্ট করে দিচ্ছে। কারণ এক্সের মান, এটা ভেরিয়েবল, ভেরিয়েবলের প্রথমেই আমি বলছি মান পরিবর্তনশীল। ভেরিয়েবলের মান পরিবর্তনশীল মানে কি, চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, ঠিক আছে। এটা যদি ভেরিয়েবল না অন্য কিছু হতো তাহলে কিন্তু কাজটা হইতো না, বাট এটা ভেরিয়েবল, এই কারণে কি হচ্ছে, মানটা পরিবর্তন হচ্ছে। তো তাইলে এখন কি হচ্ছে, ওই একটা এক হাতে ছিল, এক হাতের সাথে এই 10-এর সাথে যোগ হয়ে গেল, 10 মান তো 10ই, এই মানে যোগ হয়ে এখন কি হলো, জিনিসটা আপনার পরেরটা 11 হিসেবে প্রকাশ পাইল, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আরও কিছু আমরা যদি আপনাদের একটু টেক্সট নেই, দেখি কী অবস্থা। ধরেন এইটার মান কত, এবার 3 নাম্বারটার। পারো ভাই। হুম, 11 হবে। বুঝিনি। 11 হবে ভাই। 10ই হবে ভাই। আবার 10 হবে, না স্যার 11 হবে। কে জানি আবার 12 বলছিল। আচ্ছা দেখা যাক কোনটা হচ্ছে। সো আমরা যদি চেক করি, 11ই হচ্ছে। সো 11 কেন হইলো, কারণ কি, এক্স এর মান তো এখন 11, এখন কিন্তু আর 10 নাই, এক্স এর মান পরিবর্তন হয়ে গেছে, এখন কিন্তু এক্স এর মান কত আছে, 11 আছে। সো 11টাই কি হচ্ছে, এখানে এসে প্রিন্ট হচ্ছে। সো আবার যদি একটু চেক করি, দেখেন তো জোরে ডাকার কি আছে, রাত দুপুর 12টা বাজে। আবার এখানে এসে 4 নাম্বারটার ভ্যালু কত হবে বলেন? তেরো তো? 11 13 13, হ্যাঁ। 13 হবে। 13 হবে। আচ্ছা, সো আমরা যদি চেক করি 13 হবে। 13 হবে। সো কীভাবে 13 হবে আবার একটু দেখি প্রথম থেকে। প্রথমে মান আসলো, আসার পর প্রথমে মান কত ছিল, 10 ছিল, 10টা প্রিন্ট হলো, হাতে 1। দেন পরেরটা যখন আসলো হাতে 1 নিয়ে এক্সের মান হয়ে গেল কত, 11। পরেরটা আসলো, সেকেন্ডটা 11 হইলো। দেন আবার যখন আসতেছে, আসার পরে ডকুমেন্ট ডট রাইট 11 হয়ে গেছে এক্সের মান। সো 11টাই কী হলো, প্রিন্ট হলো, যেহেতু আগে কোনো ইনক্রিমেন্ট নাই। সো 11ই আবার কী হলো, প্রিন্ট হলো। এরপরে যখন এক হাতে নিয়ে এবার 11 পরে বের হওয়ার সময় এক হাতে নিয়ে বের হলো, তার মানে হাতে আছে 1, এক্সের মান এখন 11, তাই তো 11। দেন এখানে আসার পরে আবার যখন এখানে ঢুকতেছে হাতে 1 ছিল, আবার আরেকটা নতুন করে আরও একটা 1 যোগ হইলো। এখানে বের হওয়ার সময় হাতে 1 নিয়ে বের হয়েছে, আবার যখন ঢুকতেছে তখন আবার হাতে 1 নিয়ে ঢুকতেছে। তো 1 আর 1 মিলে কত হয়ে গেল, 2। আর এক্স এর মান কত আছে, বেঁধে বেঁধে যাচ্ছে। হ্যাঁ বেঁধে বেঁধে যাচ্ছে।
কথা কি বেঁধে বেঁধে আসতেছে? যে একটু আগে বাদলে ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম, সো এক্স এর মান এখানে কত ছিল? 11 ছিল। দেন এখানেও 11 ছিল, বাট যখন বের হচ্ছিল তখন কি হচ্ছিল? 1 হাতে নিয়ে বের হচ্ছিল। তো এক্স এর মান 11 আছে, হাতে আছে 1। আবার যখন এখানে ঢুকতেছে তখন হাতে আছে 1, মান হচ্ছে 11। তো আবার যখন ঢুকতেছে তখন আরেকটা 1 যোগ হলো, তার মানে 1 আর 1 মিলে কত হলো? 2, তাই না? এখানে 1 নিয়ে বের হয়েছে, আবার এখানে 1 নিয়ে ঢুকছে, 2 হয়ে গেল। আর এক্স এর মান কত ছিল? 11। তো হয়ে গেল কত? 13। ঠিক আছে, জাস্ট একটার পরে সিকোয়েন্সটা মেনটেন করলেই আমরা কিন্তু এই জিনিসটা বের করতে পারবো, যে একটার পরটা যদি ধরে ধরে আমরা যদি এটাকে নিয়ে কাজ করতে পারি, তাহলেই আমাদের মাথায় জিনিসটা কিন্তু চলে আসবে যে কার পরে কে আসতেছে এবং কে কীভাবে কাজ করতেছে। ঠিক আছে, সো ডকুমেন্ট ডট রাইট প্লাস প্লাস এক্স, এক্স প্লাস প্লাস, হ্যাঁ প্লাস প্লাস এক্স, মানে একটু ধরে ধরে। সেম ক্ষেত্রে আপনার এখন যদি আবার একটা ব্রেক নিয়ে ডকুমেন্ট ডট রাইট এখানে দেই যে মাইনাস মাইনাস এক্স, এখন কি হবে? আরো হবে ভাই। কত হবে? 12, তাই না? কারণ এখন মান কত আছে এক্স এর? এখন কত এক্স এর মান? এই জায়গাটায় 13, তাই না? লাস্টের মানটা হচ্ছে 13। তো যখনই সে এখন এখানে আসলো, এখানে এসে একটা ডিক্রিমেন্ট হইলো, এবার কিন্তু ডিক্রিমেন্ট মানে 1 কমলো, 1 কমে এখানে রেজাল্টটা শো হবে। সো তাহলে এখন এসে কী হয়ে গেল? 12 হয়ে গেল। ঠিক আছে, তার মানে ডিক্রিমেন্ট এবং ইনক্রিমেন্ট বুঝতে পারছি, একটা হচ্ছে যোগ করতেছে, একটা হচ্ছে বিয়োগ করতেছে, একই জিনিস। ঠিক আছে, এটা যোগ করতেছে এবং এটা বিয়োগ করে দিচ্ছে। একটু হোল্ড করি। ওকে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। সো এটা হচ্ছে কি অপারেটর বলছিলাম? এই অপারেটরগুলোর নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। ঠিক আছে, প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক। তারপর আরও আছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, একটা অপারেটর আছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, যেটা কাজ হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা। যেমন এই যে এটাকে আমরা কি বলি? এটার নাম কি বলেন তো? ইকুয়াল সাইন। এটাকে বলে ইকুয়াল না, এটা ভুল। ঠিক আছে, এটা ইকুয়াল না, এটা বলে অ্যাসাইন সাইন। ঠিক আছে, অ্যাসাইন সাইন বলতে হয়। ওকে, ইকুয়াল হচ্ছে এইটা। ঠিক আছে, এটাকে আমরা বলি, এটা হচ্ছে অরিজিনালি ইকুয়াল, বাট এটা হচ্ছে অ্যাসাইন করা। ঠিক আছে, অ্যাসাইন করা আমরা ছোটোবেলা থেকে ধরে মানে পড়ে আসছে ওভাবে, এই জন্য এটা মাথায় চলে আসছে। বাট আসলে এখনকার নিয়ম হচ্ছে এরকম সিস্টেম। ঠিক আছে, মাথায় রাখবেন। এটাকে বলছে অ্যাসাইন সাইন। সো এটাকে বলে অ্যাসাইন করলাম, এক্সকে 10-এর মধ্যে অ্যাসাইন করে দিলাম, ওয়াইকে 20-কে ওয়াইয়ের মধ্যে অ্যাসাইন করা হইলো। ঠিক আছে, অ্যাসাইন সাইন। ঠিক আছে, সো অ্যাসাইন ভ্যালুস, অ্যাসাইন অপারেটর। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। ইকুয়াল হচ্ছে কোনটা? যেটা দুইটা থাকে, সেটা হচ্ছে এখন এটা মানে হচ্ছে এক্স এবং 10-এর মান সমান। ঠিক আছে, একদম এক্স এবং 10 ইকুয়াল মানে হচ্ছে এক্স এবং 10-এর মান সমান, এক্স এবং 10 একই জিনিস, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা ইকুয়াল। বাট এটা কি আসলে কি এক জিনিস? না, এক জিনিস না। এখানে 10-এর মানকে এক্সের ভিতরে অ্যাসাইন করে দেওয়া হয়েছে।
কারণ কি এক্স এর মান পরিবর্তনশীল হচ্ছে। সো এটাই আর কি। ইকুয়াল হলে কিন্তু আবার এটা হইতো না, জিনিসটা এই কাজগুলো হইতো না। সো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে অ্যাসাইন সাইন। তারপরে এই ধরনের সাইন আছে প্লাস সাইন, এই যে সাইন আছে এটা, ওই যে মাইনাস, তারপরে এই যে এটা এইটা এইটা, এগুলা কি? এখন ধরেন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, কমেন্ট করে দিই। নিচ্ছি ডকুমেন্ট ডট রাইট ঠিক আছে। সো এরকমভাবে একটা জিনিস লিখলাম। সো এটা মানে কি দাঁড়াচ্ছে বা এটা কি, এটা আসলে কি বোঝাচ্ছে, এটা একটু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, সো এইটা যদি আমি দেই, এটা আমার একটা রেজাল্ট শো করবে। ঠিক আছে, কি রেজাল্ট শো করবে? এটা রেজাল্টটা শো করবে হচ্ছে 30। তার মানে কি হইলো বলেন তো? হুম, স্যার নরমালি যোগ হয় বলে তো হলো স্যার। নর্মালি আমরা তো ভাই ওয়াই এর ভিতরে অ্যাসাইন হয়ে গেল। এক্স এবং ওয়াইয়ের কি হইলো, এখানে এসে দাঁড়াইলো কি, যেমন 30 দেখাচ্ছে, তার মানে হইলো কি, মানে যোগ করছে, তাই না? সোজা কোথায় কি করছে, যোগ করছে। তো এখন এই যদি হিসাব করি, যোগ করার হিসাবে আসি, ঠিক আছে। এখন যদি আমি দেই এখন কত আসার কথা? 40। 40? একই তো, এক্স প্লাস ইকুয়াল ওয়াই, ওয়াই প্লাস ইকুয়াল ঘুরাই দিলাম, বাট রেজাল্ট আসার কথা কত? কি মনে হয় রেজাল্ট কত আসার কথা? 30। 30 আসার কথা। একজন বলছে আবার 40। তো দেখি আমরা আসলে রেজাল্টটা কত আসছে, কত আসছে? 50। সো তাহলে জিনিসটা আসলে কি হইলো বা কিভাবে হচ্ছে, ঠিক আছে। সো এক্স প্লাস ইকুয়াল ওয়াই, এটার একটা মানে আছে, বা ওয়াই প্লাস ইকুয়াল এক্স, এটা একটা মানে আছে। মানেটা কি? মানেটা হচ্ছে এক্স এর মান এক্স প্লাস ওয়াই এর যোগফলের সমান। মানে এক্স প্লাস ওয়াই এর যোগফল কোথায় চলে যাবে? এক্স এর ভিতর অ্যাসাইন হয়ে যাচ্ছে। তার মানে এক্স প্লাস ওয়াই এর যোগফলটা এক্স এর ভিতর কি হয়ে যাচ্ছে? অ্যাসাইন হয়ে যাচ্ছে। তার মানে যখনই এক্স প্লাস ইকাল ওয়াই বসাচ্ছে, তখন এক্স প্লাস ওয়াই এর যে যোগফলটা আছে কত? 10, 20 এবং 10 এর যোগফল কত? 30। সে 30টা কোথায় অ্যাসাইন হয়ে গেছে? এক্স এর ভিতর অ্যাসাইন হয়ে গেছে। এখন কি এক্স এর মান কত? 30। সো যখন এটা আসতেছে ওয়াই ইকুয়ালস টু, তাহলে এটা মানে কি ওয়াই প্লাস এক্স, তাই না? সো এটার মানে কি, তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স, একই তো জিনিসটা, মানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওয়াই এর মান কত আছে? 20। এক্স এর মান কত? আর এখানে 30। সো এটা মিলে এখন কি হয়ে গেল? 50টা চলে আসলো। এখন আমাকে বলেন, এই ম্যাথ ক্লাস কয়দিন চলবে ভাই? জাভাস্ক্রিপ্ট করতে আসলে এসব জিনিসের জানতে হবে। এখন হ্যাঁ, এটার জন্য তো মনে হয় ব্রেন স্টর্মিং হইতেছে প্রচুর। প্রচুর ব্রেনস্টর্মিং হচ্ছে। এখন বলেন কি আসবে রেজাল্ট? 20 10 গুণ করতে হবে, সেটা 200 হবে। কত হবে? 600।
কত হবে? 1500 হবে। 50 এক- 20 একজন বললো 200, একজন বললো 600, 1500। আল্লাহ দেখি কত আছে স্যার? 50 15 ঠিক আছে। 1500। কারণ ওয়াই এর মান এখন এখানে কত আসছে, এই জায়গাটা ওয়াই এর মান লাস্টে কত দাঁড়াইছিল? 15 না কত? 50 ভাইয়া, তাই না? 50। কারণ এখানে আর আসছিল হচ্ছে এইখানে 30, 30 এক্স এর মান 30, এখানে ওয়াই এর মান আসছিল 50। তো এখন দাঁড়াইলো কি, ওয়াই ইকুয়ালস টু 1500 ওয়াই গুণ এক্স। ওয়াই এর মান হচ্ছে 50, এক্স এর মান হচ্ছে 30। 50 এবং 30 গুণ করলে কত আসে? 1500, তাই না? তো 1500টাই আসছে। এখন এটা কত? 50 ভাইয়া। 50 হবে। 50 50 50, তাই না? কারণ 1500 ভাগ কত? 30। তো আবার আমরা বেসিকে চলে আসলাম, তাই না? এই যে সাইকেলগুলো মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? সো যদি কখনো এরকম কিছু একটা দেখি, তাহলে আমরা যাতে ভরকায় না যে এটা কী জিনিস, বা এটা যাতে উল্টাপাল্টা না আমরা বের করি, আমরা যাতে রাইটটাই বের করতে পারি, তাহলে আমাদের মেইন এই জায়গাটায় প্রায়োরিটি আসবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট স্ট্রিং অপারেটরস আছে, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? নাম দুইটা কীভাবে শো হচ্ছে এটা আমরা অলরেডি জানি বা দেখে ফেলছি। তারপর হচ্ছে কম্প্যারিজন একটা অপারেটর আছে, এই দেখেন ইকুয়াল, ঠিক আছে? ইকুয়াল টু বুঝলাম, এটা হচ্ছে ইকুয়াল। এটা হচ্ছে 3টাও আছে আবার, দেখেন কি অবস্থা বলেন তো। একটা নিয়েই এতদিন ছিল, এখনও 2টা দেখলাম, এখন আবার দেখি 3টাও আছে, তাহলে আবার কেমন হবে জিনিসটা? এটা হচ্ছে ইকুয়াল ভ্যালু এবং টাইপ দুটাকে বের করার জন্য লাগে। এগুলো এখন আপাতত মাথায় না দিলে হবে। নট ইকুয়াল একটা আছে, যেটা হচ্ছে ইকুয়াল না, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, আবার ইকুয়াল, নট ইকুয়াল এবং ইকুয়াল নট টাইপ, এটা হচ্ছে এটা। গ্রেটার দেন লেস দেন আমরা জানি, তাই না? যে এক্স এর মান বড়, এক্স ওয়াই এর মান বড়। সাপোজ আমি যদি এগুলোকে কমেন্ট করি, ডকুমেন্ট ডট রাইট, বলি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, বলেন এই স্টেটমেন্টটা কি সত্যি না মিথ্যা? মিথ্যা ভাইয়া। ভাইয়া, এটা। মিথ্যা। সো আমাকে তাহলে একটা কিছু একটা দেখানো উচিত। কি দেখাচ্ছে? মিথ্যা। আপনার মিথ্যা বলছেন, এখানে মিথ্যাই দেখাচ্ছে, মানে কি ফলস, ইংলিশটা দেখাচ্ছে। আর যদি এটা আমরা সত্যটা দেখাইতাম, মানে এক্স ইজ লেস দেন ওয়াই, মানে কি এক্স হচ্ছে ওয়াই থেকে ছোট, তাহলে আমাকে কি দেখাইতো? ট্রু, মানে সত্যটা দেখাচ্ছে, মানে সত্য, এটা ট্রু, ঠিক আছে? আচ্ছা, এগুলো এভাবেই কাজ করে। এক্স ইকুয়াল টু এই যে টার্নারি অপারেটর। আবার আছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, ঠিক আছে? লজিক্যাল মানে হচ্ছে আপনার 2-3টা কম্প্যারিজন মিলে একটা লজিক্যাল হয়। মানে ধরেন আপনার 2টা কন্ডিশন আছে, যেমন এটা একটা কন্ডিশন, তাই না? এক্স ওয়াই থেকে ছোট। আবার যদি এখানে একটা অ্যাড করে দিই, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম 30, একটা এক্সট্রা অ্যাড করি, দিয়ে আমি যদি বলি দেখি এভাবে হয় কিনা, আন্দাজে লিখতেছে। হয়েছে, দেখেন এখানে কি হয়েছে, 2টা কন্ডিশন দিয়েছি, একটা হচ্ছে এক্স ওয়াই থেকে ছোট, একটা হচ্ছে জেড ওয়াই থেকে বড়। দুইটাই সত্যি কিন্তু, তাই না? এক্স ওয়াই থেকে ছোট,
আবার জেড ওয়াই থেকে বড়, সে দুইটাই সত্যি হয়েছে। মাঝখানে কি দিয়ে দিছি, অ্যান্ড। সো দুইটা কন্ডিশন, একটা মাঝখানে কি দিয়ে দিছি, অ্যান্ড। সো এই অ্যান্ডের নিয়মটা হচ্ছে যে আপনার যতগুলো কন্ডিশন সবগুলো কি হইতে হবে, সত্যি হইতে হবে, সবগুলো ট্রু হইতে হবে, তাহলেই এই অ্যান্ড অপারেটর আপনাকে সত্য রেজাল্টটা দেখাচ্ছে। আর যদি কোনো একটা মিথ্যা হয়ে যায়, ধরেন এটা কোনো একটা, ধরেন সাপোজ এটা হয়ে যায়, ঠিক আছে, তাইলে এখানে ফলস হয়ে যাবে, ফলস। তার মানে সবগুলোই অবশ্যই সত্যি হতে হবে, অ্যান্ডের নিয়মই হচ্ছে এটা, লজিক্যাল অ্যান্ড। আর একটা হচ্ছে অর, অরটা কীভাবে দেখায়, এই যে এই সাইন, ঠিক আছে, এই সাইনের মধ্যে আমরা অরটাকে বের করতে পারি। সো এখানে এসে অর দেওয়া হয়েছে, সো যে কোনো একটা সত্যি হইলেই অর সত্যি দেখায় দিবে, এবং এটা সত্যি বাট এটা কিন্তু মিথ্যা, তারপরও দেখবেন যে কী হয়ে যাবে, কী রে ভাই সেভ করা নেই, সো দেখবেন ট্রু হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এগুলা এতটা মাথায় নেই, জাস্ট একটু ধারণা রাখলাম আর কি, লজিক্যাল জাভাস্ক্রিপ্ট টাইপ অফ আছে, এগুলো এতটা দরকার না, বিট ওয়াইজ অপারেটর আছে, এগুলো আমাদের অ্যাডভান্স জিনিস, এগুলো আমাদের এতটা মাথায় না নিলেও চলবে। সো তার মানে আমাদের এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে অপারেটরস পর্যন্ত আমরা মোটামুটি একটু আইডিয়া নিয়ে নিই যে আসলে অপারেটরস কীভাবে কাজ করে এবং অপারেটরস মাধ্যমে আমরা কী কী করতে পারি, ঠিক আছে। সো কী কী জিনিস দেখলাম আজকে একটু খেয়াল করেন। আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কীভাবে কাজ করে, সিনট্যাক্স কীভাবে লেখে, কোনো কিছু লিখতে হলে কীভাবে লিখতে হয় সেটা, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট গেট হেড টু ইনার টেক্সট, মানে কোনো কিছু লেখে কীভাবে আমরা আইডি ধরতে পারি বা লিখতে পারি, এই ধরনের এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিনট্যাক্স। দেন আমরা ভেরিয়েবল কীভাবে নিতে হয় সেই জিনিসটা বোঝার চেষ্টা করি, যে ভেরিয়েবল আমরা এভাবে নিতে পারি বা ভেরিয়েবল এভাবে কাজ করে বা এখানে কাজ করে বা এখানে কীভাবে কাজ করে। দেন আমরা আর বলেছেন ভাই ভেরিয়েবলের ভার বাদে ভিআর বাদে এলইটি, ঠিক আছে, এলইটি আছে, লেফট এলইটি, দেখুন যে একই কাজই করতেছে। এখানে যে সাকিব খান আসতেছে, সাকিব খানই আসতেছে, কোনো চেঞ্জ নেই, এলইটি। আরেকটা আছে কনস্ট, CONST, ঠিক আছে, CONST, কনস্ট, এটাও মোটামুটি একই কাজ করতেছে, ঠিক আছে। সো যে কোনো একটা দিলেই আপনার হয়ে যাবে, লেট অথবা কনস্ট অথবা ভার। আর এখানে আমরা অপারেটর সম্পর্কে আইডিয়া নিলাম, আসলে কী কী অপারেটর আছে না আছে, এই ধরনের অপারেটরগুলো কীভাবে কাজ করে, ঠিক আছে। সো এই যে বেসিক জিনিসগুলো নিচ্ছি, এই ধারণাগুলো আসলে আমরা নিয়েই আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট টুকটাক দু একটা এক্সাম্পল দেখলে দেখবেন যে পুরোপুরি আমরা বেসিকটা বুঝে গেছি, আসলে জাভাস্ক্রিপ্ট কী, আসলে কেন এত জাভাস্ক্রিপ্টের নাম শুনতেছি, ঠিক আছে, কেন এত জাভাস্ক্রিপ্ট বা কীভাবে জাভাস্ক্রিপ্টটা আসলে কাজ করতেছে বা কী করতেছে না করতেছে, এই জিনিসটা যাতে বুঝতে পারি, ঠিক আছে। সো এই টুকটাক জিনিস এগুলো একটু প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলে পরে যেটা হবে যে আমাদের মোটামুটি ইয়েটা একটা বেসিক ধারণা আন্ডারস্ট্যান্ডিংটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যদি কী একটু কাজ, আচ্ছা গিগের ব্যাপারে বলতেছিলাম যে ফাইবারে গিগটা নিয়ে আরেকটু আলোচনা করবেন, আরেকটু দেখবেন, দেখে হচ্ছে রিসার্চটা চালায় যাবেন, ঠিক আছে। ফাইবারে গিগ সম্পর্কে যে বলছিলাম যে রিসার্চটা করার কথা, সেটা করতে থাকতে হবে, ঠিক আছে। সেটা এখনও শেষ হয় নাই, কিন্তু সেটা করতে থাকতে হবে। এবং ব্যানারগুলো বানায় ফেলেন সবাই, ঠিক আছে, ব্যানারগুলো বানায় ফেলেন, তাহলে